আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সবার মনে প্রশ্ন জাগতেই পারে, এত কিছু বাদ দিয়ে সিআইডি ডিপার্টমেন্টের ফরেনসিক অংশটা নিয়ে কেন আমার এই আপত্তি, বা কেন এই পার্টিকুলার ব্যাপারে কথা বলার তাগিদ অনুভব করছি। আমি একটু সহজ করে দেই। আপনারা জানেন, এই যে বর্তমানের যে শেষ হওয়া যে আন্দোলন যেটা ছিল, মানে কোটা সংস্কার আন্দোলন, এবং এর প্রেক্ষিতে এই যে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে এবং নানাভাবে হেনস্থা করা হয়েছে, এই প্রমাণগুলোর একটা বড় অংশ কিন্তু ডিজিটাল এভিডেন্স। খেয়াল করে দেখেন, আবু সাইদ হত্যা, রংপুরের 16ই জুলাই যে হত্যাকাণ্ডটা ঘটলো পুলিশের গুলিতে, সেই প্রমাণটা কিন্তু ডিজিটাল এভিডেন্স আকারেই সবাই কিন্তু দেখেছে, সবার চোখের সামনে পুলিশ কিভাবে তাকে গুলি করে মেরেছে। একই সাথে শুধু আবু সাইদ না, এই ধরনের আরও অসংখ্য কেস আছে, অসংখ্য ইস্যু আছে, যেগুলাতে আমাদের এই ডিজিটাল এভিডেন্সগুলোর দরকার হবে। অনেক জায়গার ফুটেজ নিশ্চয়ই দেখেছেন যে সাদের কার্নিশে ঝুলছে, নিরস্ত্র অবস্থায় পুলিশ তাকে গুলি করছে, রাস্তায় আন্দোলন করছে, একেবারে মানে গানশট করে কপাল ছিদ্র হয়ে মানুষ মারা যাচ্ছে, একই গুলিতে 2 জন মারা যাচ্ছে। এই জাতীয় অনেক কিছুর কিন্তু ডিজিটাল এভিডেন্স আছে। তো এই ডিজিটাল এভিডেন্সগুলো কি করা হয়? আপনি একটা মামলা যখন চলমান থাকে, আপনারা জানেন ক্রিমিনাল মামলায় কিন্তু বিয়ন্ড রিজনেবল ডাউট সব কিছু প্রমাণ করতে হয়। মানে 100%-এর ভেতরে আপনার 100%-ই প্রুভ করতে হয়। সামান্যতমও যদি খাত থাকে, দিন শেষে ওই মামলার কিন্তু কোনো শাস্তি নিশ্চিত করা যায় না। অতএব যে মামলাগুলো এখন হবে পুলিশের বিরুদ্ধে, অথবা যারা গুলি করেছে, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে, এই মামলাগুলো তদন্তের স্বার্থে ডিজিটাল এভিডেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অ্যান্ড পুলিশের ভেতরে সিআইডির যে ফরেনসিক ডিপার্টমেন্টটা আছে, আমার কাছে কিছু আমি খোঁজ পেয়েছি যে জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে ম্যানিপুলেট করার অনেক বেশি সুযোগ আছে। আমি একটা উদাহরণ দিই। আবু সাইদ মারা গেল কবে মনে আছে আপনাদের? 16 জুলাই। এবং আবু সাইদ মারা যাওয়ার পরে ওই রংপুরের ওই পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ ছিল বিভূতিভূষণ, উনি যে এফআইআর দায়ের করেছেন, সেই হাস্যকর এফআইআর কথাও কিন্তু আপনাদের মনে থাকার কথা, যে পুলিশ প্রকাশ্য দিবালোকে গুলি করছে, সেই গুলির জন্য মারা যাচ্ছে। সেই এফআইআরে কি লেখা ছিল? যে তার সহপাঠীরাই গুলি ছুঁড়েছে, মানে ইট পাথর নিক্ষেপ করেছে, এইগুলোর ভেতরে আক্রান্ত হয়ে মারা গেছে। মানে পুলিশের গুলির কোনো উল্লেখই ছিল না বিভূতিভূষণের সেই এফআইআরে। এই ব্যাপারটা যেহেতু আলোচিত ইস্যু ছিল, সবার সামনে চলে এসেছে। বাট দিস ইজ নট দ্য অনলি কেস। আমরা ল পড়তে গিয়ে এবং বিভিন্ন জায়গায় দেখেছি, প্রতিটা মামলায় এই জাতীয় নানা রকম তদন্তের গাফিলতি থাকে, ইচ্ছাকৃতভাবে ম্যানিপুলেশনের জায়গাটা থাকে। তো আবু সাইদের কাছে কি হয়েছিল জানেন? এই এফআইআর দায়ের করার পরে এইটার একটা তদন্ত রংপুর থেকে, আমি স্পেসিফিক্যালি বলবো না, আপনারা যারা প্রফেশনাল সাংবাদিকরা আছেন একটু খোঁজখবর নেন, দেখেন এটা তথ্যটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটা স্কুপ দিয়ে দিলাম, আপনারা খোঁজখবর নেন। রংপুর থেকে একজন দায়িত্বশীল পুলিশ অফিসার উনি ঢাকাতে মুভ করে। ঢাকাতে মুভ করে 20 জুলাই, মানে 20 বা 19 জুলাই, শুক্রবার মানে আবু সাইদ তো মারা গিয়েছিল 16 তারিখে। ওই সপ্তাহেই শুক্রবারের দিন রংপুর থেকে সেই অফিসার ঢাকা এসে পৌঁছে, এবং সিআইডির ফরেনসিক ডিপার্টমেন্টে সে কিন্তু তার আলামতগুলো জমা দেয়। সেই আলামতগুলো কেন চূড়ান্ত লেভেলে এফআইআর মতো হয়নি, এর কারণ হইল কিছু দেশপ্রেমিক অফিসার হয়তোবা ছিল, তারা এই ব্যাপারটার ন্যায্যতা নিশ্চিত করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করেছিল, যাতে কোনো অবস্থাতেই ম্যানিপুলেট না করা যায়। আপনাদের গুজব মন্ত্রী আরাফাতের কথা মনে আছে? তাকে তো আমি তথ্য প্রতিমন্ত্রী বলি না, তাকে আমি সবসময় বলি গুজব প্রতিমন্ত্রী। এই গুজব প্রতিমন্ত্রী আরাফাতও কিন্তু বলেছিল আবু সাইদের মৃত্যু হয়েছে কিভাবে, সে শিবির কর্মী ছিল, তার আশেপাশে ক্লাসমেটরাই তাকে গুলি করে মেরে ফেলেছে। এইটাই বক্তব্য কিন্তু সরকারের দায়িত্বশীল মহল থেকে দেওয়া হচ্ছিল, এবং এই জাতীয় ঘটনা এস্টাবলিশড হয়ে যেতে পারত যদি এই ফরেনসিক রিপোর্টটা ম্যানিপুলেট করে ফেলে দেওয়া যেত, এবং সেটা কিন্তু হওয়ার যথেষ্ট একটা সুযোগ ছিল। তো ফাইনালি সেটা করা যায় নাই দেশপ্রেমিক কিছু অফিসারের জন্য, সাবঅর্ডিনেট কিছু অফিসারের জন্য। কিন্তু এই ফরেনসিক ডিপার্টমেন্টে আরও অসংখ্য মামলা এই ধরনের তদন্তের জন্য যাবে, ফরেনসিক রিপোর্টের জন্য যাবে। তো সেই জায়গার উচ্চপদস্থ চেয়ারগুলোতে যারা বসে আছে, তারা তো স্বৈরাচারী হাসিনার নিয়োগকৃত, তাদের চেয়ারটা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। তারা কিন্তু ওই রেজিমের মুনাফা লোভী ছিল, তাদের স্বার্থ লোভী ছিল। সো এই তদন্তের স্বার্থে আমি সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি, এই ফরেনসিক ডিপার্টমেন্ট সিআইডির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, দায়িত্বশীল ব্যক্তি আছে,
ইনাদের রদবদল হওয়াটা অত্যন্ত জরুরি। তা না হলে এই যে সামনে ক্রিমিনাল মামলা যতগুলো হবে এই জায়গাতে কিন্তু ম্যানিপুলেটেড করে ফেললে পরবর্তীতে মামলা অনেকটা টিকবে না, বা সত্য ঘটনা ম্যানিপুলেটেড হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। আবু সাইদের ক্ষেত্রে যেটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা ছিল। কাজেই সংশ্লিষ্ট মহল এবং সাংবাদিক এবং প্রত্যেকেই আপনারা সিআইডির ফরেনসিক ডিপার্টমেন্টের দিকে নজর দিন এবং এই জায়গায় যাতে কোনো ম্যানিপুলেশন না ঘটে, এবং একই সাথে এই ডিপার্টমেন্টে ওই স্বৈরাচারের নিয়োগকৃত সর্বোচ্চ পদগুলোতে যারা বসে আছে তাদের ব্যাপারে খোঁজ খবর নিন। দরকার হলে ন্যায্যতার স্বার্থে তাদেরকে এই পদগুলো থেকে সরিয়ে নিরপেক্ষ লোক যাদের এক্সপার্টিস আছে তাদেরকে এই জায়গায় বসিয়ে দায়িত্ব পরিচালনা করা হোক। এই আহ্বানটা আমি কেন জানালাম জানেন? এইটা খুবই গুরুত্বপূর্ণ। যারা লিগ্যাল সিস্টেমটা বুঝেন বাংলাদেশের তারা বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ কাজ এই ডিপার্টমেন্টে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।